প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬শে জুলাই। সাথে আছি আমি নুসরাত জাহান জেরি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশ পরিচালনা করছেন অন্তর্বর্তী সরকার এবং দেশের নানান রাজনৈতিক দলগুলো করছেন তাদের অভ্যন্তরীণ সংস্কার। এই সংস্কার চলাকালীন সময়ে হঠাৎ করে আসলো এক নতুন ঘোষণা, বন্ধ হতে পারে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি। এটা নিয়ে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো বিএনপি এবং তাদের জাতীয়তাবাদী ছাত্র দলের কি অবস্থান এবং তারা কি চায় এবং তারা কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবেন, সেই সব কথা জানতেই আজকে ডেডলাইন ৩৬শে জুলাইয়ের এই পর্ব। বাংলাদেশে বর্তমানের রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তার বেশ কয়েকটি প্রতিষ্ঠা হয়েছে স্বাধীন বাংলাদেশেরও অনেক আগে। ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীরা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তেমনিভাবে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর অনেক ভূমিকা ছিল। স্বাধীন বাংলাদেশেও আন্দোলন সংগ্রামে ছাত্র সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন বিতর্কিত এবং আলোচিত কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময়ে ছাত্র রাজনীতি বন্ধেরও দাবি উঠেছে। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জন্ম আওয়ামী লীগেরও আগে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড করেছে সংগঠনটির নেতাকর্মীরা। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে তারা আন্দোলনকারীদের ওপর নৃশংস হামলা চালায়। ৫ই আগস্ট বা ৩৬ জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি ওঠে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের। এমন প্রেক্ষাপটে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথাও জানানো হয় প্রশাসন থেকে। তবে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বরং সংস্কার চেয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। একই সঙ্গে তারা তাদের রাজনীতির বিভিন্ন গুণগত পরিবর্তনেরও কথা বলেছে। একই ধরনের অবস্থান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের। সংগঠনটির শীর্ষ নেতাদের মতে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হলে দেশের ভবিষ্যৎ নেতৃত্বে সংকট দেখা দেবে। দেশের অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তবে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কেন নিষিদ্ধ প্রয়োজন তার বিভিন্ন যুক্তি বিভিন্ন সময়ে তুলে ধরেছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, ডেডলাইন ৩৬শে জুলাই স্টুডিওতে এই মুহূর্তে অবস্থান করছেন বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব। এই গণ অভ্যুত্থান তো আসলে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সবার সম্মিলিত গণ অভ্যুত্থান। এখন যেই হলো যে ধরেন দলীয় যেই ব্যাপারটা থাকে যে আমি দলের ব্যানারে গিয়েছি কি গায়ে নিবে ক্রেডিট নেওয়ার যে ব্যাপারটা থাকে, সেটা নিয়ে হলো যে আপনি কি ভাবছেন এই মুহূর্তে? আমি স্পষ্টভাবে বলতে চাই, এখনও বলছি, আমরা ভবিষ্যতে একই কথায় থাকব। সেটি হলো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রথমে তো এটা ছিল কোটা বিরোধী একটা আন্দোলন। তখন আমাদের এক ধরনের স্ট্যান্ড ছিল, আমরা ছাত্রদল নেতাকর্মীরা ওই ক্যাম্পাসগুলোতে যখন মিছিল হতো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই মিছিলগুলোতে আমরা অংশগ্রহণ করার জন্য নির্দেশ দিয়ে দিলাম, সবাই অংশগ্রহণ করেছে। কিন্তু পরবর্তীতে যখন এটি একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রূপান্তরিত হলো, একটা ব্যানার সংগঠিত ব্যানারে আত্মপ্রকাশ করলো এবং একটা কমিটি হলো, আমরা সেই সমন্বয়কদের সাথে সমন্বয় করেই এই আন্দোলনকে আমরা সফল করেছি। তো এখানে ছাত্রদল আলাদাভাবে কোনো কৃতিত্ব নেওয়ার কোনো চিন্তাও করিনি যে ছাত্রদলকে হাইলাইট করতে হবে, আমার সংগঠনের মাধ্যমেই এই পুরো আন্দোলনের কৃতিত্ব নিয়ে নিতে হবে কিংবা এটার ভিতরে আমাদের সমন্বয়ক ঢুকাতে হবে, এরকম না। এই কমিটিতেও কিন্তু আমাদের বেশ কিছু সহ সমন্বয়ক এই ঢাকা সেন্ট্রাল কমিটিতেও রয়েছে, সারা দেশের যে তারা সমন্বয়ক কমিটি করেছিল, অনেক ক্ষেত্রে ছাত্রদলের অনেক সমন্বয়ক ছেলেপেলে রয়েছে আর কি, কমিটিতে রয়েছে আর কি। এখানে একটি ছাত্র জনতার বিপ্লব ঘটেছে, সেখানে আপামর ছাত্র জনতা এই দেশে অংশগ্রহণ করেছে।
এবং আপনি লক্ষ্য করে দেখবেন শুধুমাত্র ছাত্র না এবং শিক্ষকরা না, এখানে আপনি লক্ষ্য করে দেখবেন যে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা তারা অংশগ্রহণ করেছে, রিক্সাওয়ালার যারা রয়েছে তারা অংশগ্রহণ করেছে, অর্থাৎ এবং যারা শহীদ হয়েছে অবশ্যই সাধারণ শিক্ষার্থী সবচেয়ে বেশি শহীদ হয়েছে, কিন্তু বিভিন্ন পেশার লোকজন কিন্তু বিপুল পরিমাণে শহীদ হয়েছে। অর্থাৎ আপনি 1500-র মধ্যে 1500 শহীদ হয়েছে আমরা এখন পর্যন্ত যে লিস্ট পেয়েছি, তার মধ্যে আপনাদের 50% কিন্তু অপর পেশার বিভিন্ন পেশার মানুষ শহীদ হয়েছে। তো সেহেতু এখানে যদি কারো এজেন্ডা থাকে যে না সে তারা তাদের নিজের কৃতিত্বের জন্য নিজ সংগঠনকে হাইলাইট করার জন্য এখন বিভিন্ন থিওরি কিংবা ফর্মাল বের করে, এটি আমার মনে হয় না সাধারণ শিক্ষার্থীদের নিকট কোনো গ্রহণযোগ্যতা পাচ্ছে না। আচ্ছা, এই যে আপনি বললেন যে সারা দেশের সমন্বয়ক এবং সমন্বয়ক সহকারে হলো যে আপনাদের রাজনৈতিক দলের বা হলো যে জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক লোকজনই ছিল, সেটা কি আসলে প্রি প্ল্যান ছিল নাকি এটা অটোমেটিক হয়ে গেছে? আসলে এটি অটোমেটিক্যালি হয়ে গেছে। যখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরা যখন কমিটি করলো, দেখলো যে ছাত্র দলে বেশ কিছু স্মার্ট ছেলেপেলে রয়েছে যারা এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, কিন্তু যেহেতু ছাত্র দলের পদে রয়েছে সে সময় কিন্তু ওরা স্বাভাবিকভাবেই বলছে যে বন্ধু আমরা এই আন্দোলনটা করি, তোমরা পেছনে থাকো। তো ছাত্রদলের যারা পদে যারা ছিল, যেহেতু আমাদের হল কমিটির স্ট্রাকচার রয়েছে ছাত্রদলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 13টি ছাত্রদল হল, সবগুলো হলে ছাত্রদলের হল কমিটি রয়েছে। তো স্বাভাবিকভাবেই এই যারা সমন্বয়ক হিসাবে সামনে আসলো আর কি, বিশেষ করে নাহিদ আসিফ সহ অপর যে সমন্বয়ক যারা রয়েছে ওদেরই বন্ধু বান্ধব যারা রয়েছে, এরা কিন্তু আমাদের হলের পোস্টেড। স্বাভাবিকভাবে হলের পোস্টেড কেউ আসলে এই আন্দোলনটাকে বলতো যে ছাত্র দলের ব্যানারে আন্দোলন হচ্ছে, কিংবা একটা তৎকালীন সময়ে তো বুঝতেই পারেন যে মিডিয়া কিভাবে একটি আন্দোলনকে ভিন্ন পথে প্রবাহিত করত। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা স্বাভাবিক বলে দিয়েছি যে না কোনো সমস্যা নেই, ওরা যেভাবে ইচ্ছে ওরা নেতৃত্ব নির্বাচন করুক, আমরা নেতৃত্বের দিকে আমাদের কোনো প্রশ্ন নেই। আমাদের মূল বিষয় হলো ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো। সেই এক দফা যে আমাদের বিএনপি দিয়েছিল, আমাদের এক দফা ছিল, সেই এক দফাকে বাস্তবায়ন করে, এটি ছিল আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 13টি যে বিশ্ববিদ্যালয় মানে হল রয়েছে সেইখানে আপনাদের কমিটি রয়েছে, এই যে সেই ক্যাম্পাসে বা সেই সবগুলো ক্যাম্পাসে যে হঠাৎ করে হলো যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো, এই ব্যাপারে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অবস্থান কি? জি, নিষিদ্ধ করা হয়নি। কতিপয় মানে সচেতন শিক্ষার্থী যারা রয়েছে তাদের মধ্যে কিছু সচেতন শিক্ষার্থীর দাবি রয়েছে যে রাজনীতি যেন না হোক, না থাকে কোনো ক্যাম্পাসে, এবং এই একটা সেন্টিমেন্ট তাদের রয়েছে। এটার মূল কারণ হলো বিগত 15.5 বছর এই ছাত্রলীগের এই অত্যাচার নির্যাতন, এই ধরনের ছাত্র রাজনীতি দেখে তারা ছাত্র রাজনীতির প্রতি একটি অনীহা চলে এসেছে। একজন স্টুডেন্ট যেখানে ভালোভাবে পড়াশোনা করবে, সুশিক্ষায় সুশিক্ষিত হবে, গবেষণা কাজে লিপ্ত থাকবে, তার ডিপার্টমেন্টের ভালো রেজাল্টের দিকে মনোযোগ থাকবে, সে সময় তাকে কী করানো হয়, রাতব্যাপী জেগে গেস্ট রুম করানো হয়, রুম সিট বরাদ্দ দেওয়ার মাধ্যমে তাকে কর্মসূচিতে যাওয়ার জন্য বাধ্যবাধকতা প্রয়োগ করা হয়। তো সেই কারণে আপনি যেমন ক্লাস করে আসলো, এখন তাকে রেস্ট নেওয়ার সময়, এখন তাকে কর্মসূচিতে যেতে হবে। কিংবা ছাত্রদল মানে তৎকালীন সময়ে যে ছাত্র সংগঠন ছিল তাদের, বিশেষ করে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি হোক কিংবা হল কমিটির নেতৃবৃন্দ হোক, তাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। এই যে একটি বাজে সংস্কৃতি ছাত্রলীগ আমাদের উপহার দিয়ে গিয়েছে, এর জন্য ছাত্র রাজনীতি কলুষিত হয়ে গেছে। তো সেই কারণে স্বাভাবিকভাবেই অনেক সচেতন শিক্ষার্থী রয়েছে, তাদের কাছে এই বিষয়গুলোতে অবশ্যই তারা কোনোভাবে মেনে নেবে না। কিন্তু এটার অর্থ এই নয় যে ছাত্র রাজনীতি আপনি নিষিদ্ধ করতে পারবেন। আপনাকে বলতে হবে যে ছাত্রলীগ যে ধরনের ছাত্র রাজনীতি উপহার দিয়ে গেছে, সেই ধরনের কোনো ছাত্র রাজনীতি যেন বাংলাদেশে যেন না থাকে। তো আমরাও সেই পথে রয়েছি, ছাত্রদলও সেই পথে রয়েছে। ছাত্রদলও সাধারণ শিক্ষার্থীদের এই আবেগ অনুভূতিকে বুকে ধারণ করে আমরা আমাদের ছাত্র রাজনীতি গুণগত মান পরিবর্তন করে ফেলেছি। আমরা এখন ক্যাম্পাসগুলোতে আর কখনো কোনো শোডাউনের রাজনীতি, কোনো প্রকার কোনো মোটর সাইকেলে বহরের রাজনীতি, কোনো প্রকার কোনো হল দখলের রাজনীতি, রুম দখলের রাজনীতি, কিংবা একজন হল কমিটির কিংবা ক্যাম্পাস কমিটির শীর্ষ পদে রয়েছে কারণে তার প্রোটোকল নিয়ে ক্যাম্পাসে ঘুরতে হবে, এই ধরনের কোনো কালচার এই ছাত্র রাজনীতি আর থাকবে না। আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি চালু করেছি। যে সংস্কৃতি আসলে রয়ে গেছে গত 15-16 বছরে আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে হয়েছে, সেই কারণে ছাত্রদের আস্থা ছাত্র রাজনীতির উপর কমে গিয়েছে বা নেই বললেই চলে।
তো সেই জায়গাটা, সেই আস্থা পুনরুদ্ধার করতে বা সেই ভরসার স্থানটা ফিরে পেতে ছাত্রদল কি করছে এবং তাদের কি করা উচিত, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, ছাত্র দলগুলোর সংগঠনগুলোর কাছ থেকে কি ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন আপনারা এই পুনরুদ্ধার করার জন্য সেন্টিমেন্ট? জি, ধন্যবাদ। আমরা আমাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করেছিলাম যখন খুনি হাসিনা ছিল তখনই। আমরা বিগত 2 বছর আগে থেকে ক্যাম্পাস কেন্দ্রিক বেশ কিছু কর্মসূচি পালন করেছি, যেখানে শত মামলা হামলা বাধা সত্ত্বেও আমরা ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বেশ কিছু কর্মসূচি পালন করেছি। সেখানে আমাদের জীবনের ঝুঁকি ছিল, তারপরও সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কর্মসূচি ছিল বিদায় আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমরা ক্যাম্পাসে কিংবা ক্যাম্পাস সংলগ্ন এলাকায় আমরা ছাত্রদল কর্মসূচি পালন করেছি। তো আমাদের আগে থেকে ছিল যে ছাত্রলীগ যে ধরনের ছাত্র রাজনীতি করে যাচ্ছে, এই ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশে থাকবে না, টিকে থাকতে পারবে না, সাধারণ শিক্ষার্থীদের মাঝে কখনো সেই সংগঠন বেঁচে থাকে না। আমাদের সেই আগেই ধারণা ছিল যে ছাত্রলীগ যে ধরনের অপকর্ম করেছে, ছাত্র রাজনীতির নামে যেভাবে ভোট চোরদের একটি লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে, যেখানে ভোট চুরির ঘটনা ঘটে সেখানে ছাত্রলীগ। এটি আপনি যদি মনে করে দেখেন যে এফডিসিতে ভোট চুরির ঘটনা, সেখানেও দেখবেন যে ছাত্রলীগের নাম আসে, যে ছাত্রলীগ অমুক অমুক নেতা গিয়েছিল ভোট চোরদের পক্ষে। অর্থাৎ সারা বাংলাদেশের সকল ভোট চোরদের একটা হাতিয়ার হয়ে উঠেছিল এই ছাত্রলীগ। সেই কারণে আমরা আগে থেকেই ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তন করে মাঠে ছিলাম এবং আমরা আমাদের নিজেদের সংগঠনে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার যে সংস্কৃতি সেটি আমরা বিকশিত করেছি। আমরা ছাত্র রাজনীতির যে আপনার ছাত্রদলের যেমন একটা রিসার্চ সেল করা হয়েছে, এটা হলো আপনার জেসিটি রিসার্চ সেল, জেআরসি, এটি আমরা গঠন করেছি। এছাড়াও আমরা ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন করার জন্য ক্যাম্পাসগুলোতে আমরা নির্দেশ দিয়েছি যে আমরা আগামীতে যদি আমাদের সরকার আমাদের যে ফাদার মূল সংগঠন তারা যদি ক্ষমতায় আসে, তারপর কোনো প্রোটোকলের রাজনীতি থাকবে না। সারা বাংলাদেশে যেহেতু আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী, আমরা সারা বাংলাদেশে মোটর সাইকেলের যে বহর সেটা আমরা নিষিদ্ধ করেছি। আপনি লক্ষ্য করে থাকবেন ক্যাম্পাস তো পরের কথা, কোনো ওয়ার্ড পর্যায়েও আমরা মোটর সাইকেল শোডাউনটা আমরা নিষিদ্ধ করেছি। তারপরে আসুন যে আপনি একজন শীর্ষ নেতা যাবে কারণে কোনো ক্যাম্পাসে কিংবা ক্যাম্পাস এলাকায় তার সাথে সবাইকে এসে প্রোটোকল দিতে হবে, সেই কালচার আমরা নিষিদ্ধ করেছি। কোনো শোডাউনের রাজনীতি থাকবে না। আমি ছাত্রদলের সভাপতি, আমি যখন ক্যাম্পাসগুলোতে যাই আমার সাথে কোনো শোডাউন থাকে না। আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে ইজিভাবে কথা বলে তাদের মনোভাব বোঝার চেষ্টা করি। ঠিক একইভাবে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যে সভাপতি সেক্রেটারি সহ যারা শীর্ষ নেতৃত্বে রয়েছে, তারাও ইজিভাবে ক্যাম্পাসে যাচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের মতো জীবনযাপন করছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রতিটি কলেজে, সেটি আপনি একটা উপজেলার কলেজ হতে পারে, পৌরসভার আওতাধীন একটা কলেজ হতে পারে, সকল কলেজগুলোতেও ছাত্রদল সেভাবেই রাজনীতি চর্চা করে যাচ্ছে। সেজন্য এই ছাত্রদল যে ইতিবাচক ধারায় যে ছাত্র রাজনীতি উপহার দিয়ে যাচ্ছে, আমি আশা রাখি সাধারণ শিক্ষার্থীরা এটি ইতিমধ্যে গ্রহণ করেছে এবং আগামীতে এই ছাত্রদলের পতাকা তলে তারা বিপুল সংখ্যকভাবে আরও বেশি দেশপ্রেম এবং জাতীয়তাবাদী চেতনা উদ্ভূত হয়ে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এবং এই বাংলাদেশের একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলের পতাকাকে তারা সমৃদ্ধ করবে। আমরা কিছুক্ষণের জন্য ধরে নিই যে ছাত্র রাজনীতি আসলে বন্ধ হয়ে গেল, সেটার কি প্রভাব পড়বে ক্যাম্পাসগুলোতে এবং আমাদের আগত প্রজন্মে এবং ভবিষ্যতের প্রজন্মের রাজনৈতিক সম্পৃক্ততায়? এটা সুদূর প্রসারের প্রভাব রয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে তারা হয়তোবা খুব গভীরে চিন্তা ভাবনা করেনি। তাদের যে মূল সমস্যা যে হলগুলোতে শিক্ষার পরিবেশ থাকে না ছাত্র রাজনীতি থাকলে, তারপর হলগুলোতে একটা রাজনীতির চর্চা হলে শিক্ষার পরিবেশ, পড়াশোনার পরিবেশ থেকে সেখানে রাজনৈতিক পরিবেশের বেশি হয়ে যাচ্ছে, মানে ছাত্রলীগের সময় আর কি। তো সেই কারণে সেই অবস্থার প্রেক্ষাপটে তাদের অনীহা সৃষ্টি হয়েছে। কিন্তু এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটি সুদূর প্রসারী প্রভাব এই রাষ্ট্রে পড়বে। কীভাবে আপনি লক্ষ্য করে দেখুন, আমরা তো আর ইউরোপ আমেরিকার উন্নত রাষ্ট্র হতে পারিনি, কিংবা এটা আমাদের অনেক সময় সাপেক্ষ বিষয় সেটা। তো সেই ধরনের মানসিকতা, সেই ধরনের সংস্কৃতি বিকাশ হওয়ার জন্য আমাদের অনেক দূর পথ বাকি রয়েছে। তো এখন বাংলাদেশের যে বাস্তবতা, সেখানে এই বাস্তবতায় আপনাকে বাংলাদেশের প্রতিবেশী ভারত, সেই ভারতের বিষয়টা আপনাকে মাথায় রাখতেই হবে। কারণ আপনি লক্ষ্য করে দেখুন যে ভারতের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, তারা এখানে সাংস্কৃতিক আগ্রাসন, রাজনীতিক আগ্রাসন এবং বিগত ফ্যাসিস্ট সরকার যে ক্ষমতায় ছিল তাদের কিন্তু সর্বাত্মক ভূমিকা ছিল। আর এমন নয় যে তারা সেই ভূমিকা থেকে বের হয়ে এসেছে,
তারা এটা বলেন, তারা কিন্তু এই ধরনের ভূমিকা অবতীর্ণ হতে পারেনি যে না ঠিক আছে বাংলাদেশের সাধারণ জনগণ যা চায় তাই হবে, বাংলাদেশের সাধারণ জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে সেই ক্ষমতায় আসবে। তারা কিন্তু এই মানসিকতা এখন পর্যন্ত পোষণ করতে পারেনি। তো সেই বাস্তবতায় এই বাংলাদেশের এই পার্লামেন্টে কারা যাবে, এই বাংলাদেশের সকল যে রাজনীতির সেক্টর যেখানে রয়েছে কারা নেতৃত্ব দেবে? নেতৃত্ব দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী স্টুডেন্টদের। কিন্তু হ্যাঁ, এটি আমি আবারও বলছি যে বর্তমান যে ধরনের ছাত্র রাজনীতি প্রচলিত ছিল আর কি আওয়ামী লীগের আমলে, সেই ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন নেই বাংলাদেশে। কিন্তু যদি নিষিদ্ধ হয়, আপনার মূল যে প্রবলেম হবে এই বাংলাদেশের যে নীতি নির্ধারক যারা থাকবে তারা কিন্তু হয়ে যাবে কালো টাকার মালিক, ব্যবসায়ী, আমলা, তারা হয়ে যাবে। সেখানে জেনারেল স্টুডেন্টরা যারা আমাদের মতো জেনারেল স্টুডেন্ট যারা ছিল, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আজকে এই জায়গায় এসেছি, আমরা আজকে হয়তো বা আমাদের পেছনে হাজার হাজার নেতাকর্মী রয়েছে, এটি তো মূল কারণ হলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছি, তারপর রাজনীতিতে এসেছি। তো এখন যদি এটা নিষিদ্ধ হয় তাহলে এইসব জায়গাগুলোতে আসবে হলো ব্যবসায়ী, কালো টাকার মালিক, আমলারা, সচিব, মানে তারপর হলো প্রশাসনের লোকেরা। তো এতে তো রাষ্ট্রের কোনো ভালো কিছু হবে না। এবং তারা কখনো রাষ্ট্রের যে আমরা যেভাবে জেনে শুনে বুঝে এবং আদর্শের চর্চা করে এবং সাধারণ শিক্ষার্থীদের নিকট প্রমাণ দিয়ে, সাধারণ জনগণের কাছে প্রমাণ দিয়ে নেতৃত্ব বিকশিত করে এই রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে যাওয়ার আমাদের একটা পথ রয়েছে। কিন্তু সেখানে কিন্তু এই পথটা যদি রুদ্ধ করা হয়, আপনি দেখবেন যে এটি সুদূর প্রসারী দেশ আসলে ভবিষ্যতে নেতা এবং হলো যে ছাত্র সংসদের মাধ্যমে সঠিক নেতৃত্ব আসবে। কিন্তু ছাত্র সংসদ যে প্রক্রিয়ায় হয় জেনারেল স্টুডেন্টদের মধ্যে থেকে, তারাও কিন্তু ন্যাশনাল পলিটিক্সে ওইভাবে এই পর্যন্ত কেউ, একমাত্র আমানুল্লাহ আমান ভাই আর বিগত সময় তুফাইল আহমেদ সহ অল্প কিছু হাতে গোনা এই 5-7 জন ব্যতীত আর কেউ কিন্তু জাতীয় রাজনীতিতে টেকসই হয়নি। এটির মূল কারণ আমি 1 মিনিট শেষ করে দিচ্ছি। ক্যাম্পাসের রাজনীতি আর জাতীয় রাজনীতি এক না। আপনি ছাত্র সংসদের মাধ্যমে হয়তোবা ক্যাম্পাসের স্টুডেন্টদের লিডার হতে পারলেন, কিন্তু আপনার নিজ এলাকায় যে আপনি জনপ্রিয় হবেন এটা কোনো নিশ্চয়তা নেই কোনো। সে কারণে এই নিশ্চয়তাটা ওপেন করে দিতে হবে, যে স্ব এলাকায় জনপ্রিয় হবে সেই মেম্বার অফ পার্লামেন্ট হবে। এটি একটি প্রক্রিয়া রাখতে হবে এবং সেখানে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সচেতন এবং যারা মেধাবী তাদেরকে অবশ্যই রাজনীতিতে আসা উচিত। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কি করবে যাতে ছাত্র সমাজের ভরসার স্থান পুনরুদ্ধার করতে পারে? সত্যিকার অর্থে আমরা 5 আগস্টের আগ পর্যন্ত আমাদের জীবনের প্রতিটা দিন গিয়েছে এই পুলিশের অত্যাচার নির্যাতন, এই ডিবির অত্যাচার নির্যাতন, ফ্যাসিস্টদের অত্যাচার নির্যাতন, ছাত্রলীগের অত্যাচার নির্যাতন, মানে অবর্ণনীয় অত্যাচার নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে। শুধু আমি না, আমাদের একজন প্রতিটি নেতা কর্মীকে ছাত্রদলের তাদেরকে এই পরিস্থিতি মোকাবেলা করে ছাত্র রাজনীতি করতে হয়েছে। তো মাত্র 5 আগস্ট আমরা মাত্র আপনার 1.5 থেকে 2 মাস সময় পেয়েছি, তার মধ্যেই আমরা বেশ কিছু ইতিবাচক গুণগত পরিবর্তন ছাত্র রাজনীতিতে ছাত্রদল নিয়ে এসেছে। আপনি যদি মনে করে থাকুন যে না এটি কেন আগামীকাল নয়, কেন 1 মাসে হবে না, এটি তো আপনার 16 বছরের জঞ্জাল, 18 বছরের জঞ্জাল ছাত্রলীগ উপহার দিয়ে গিয়েছে। এই ফ্যাসিস্টদের দোসররা সারা দেশব্যাপী একটি স্ট্রাকচারে ছিল, আপনি সেই স্ট্রাকচার থেকে বের হয়ে আসতে গেলে একটু সময় দিতেই হবে। আপনি লক্ষ্য করে দেখুন, যে স্বরাষ্ট্র সচিব সাধারণ শিক্ষার্থীদের গুলি করার নির্দেশদাতা, যে স্বরাষ্ট্র সচিব সে সময় পুলিশের সকল বাহিনীর উপর যার প্রভাব ছিল এবং এই যে 1.5 মাসের যে সরাসরি গুলি চালিয়েছিল তার তো অবশ্যই প্রভাব ছিল, সেই স্বরাষ্ট্র সচিব এখনও দিব্যি তার অফিস করছে, সেই স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে এখনও প্রশাসন রয়েছে এবং সকল সচিব যারা ফ্যাসিস্টদের দূষর ছিল, ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী, তারা এখনও কিন্তু অফিস করছে, তারা এখন পর্যন্ত কিন্তু তার চাকরিতে বহাল রয়েছে। তো আপনি ইচ্ছে করলেই একদিন সব পরিবর্তন করতে পারবেন না, আপনি তো সেটা পারেন নাই। তো ছাত্র রাজনীতি আপনি বলবেন যে আগামীকালই পরিবর্তন, তো এটার পেছনে সুগভীর ষড়যন্ত্র রয়েছে। এর পেছনে সাধারণ শিক্ষার্থীদের যেমন ইমোশন জড়িত, ঠিক একইভাবে ছাত্রলীগের সাবেক যারা কমিটিতে ছিল, যারা পদপদবীতে ছিল, তারা তাদের অপকর্ম যেন ফাঁস না হয়, তাদের জন্য বিচারের আওতায় যেন না আসতে হয়, সে কারণে এর নেপথ্যে রয়েছে এই ছাত্রলীগের সাবেক কমিটির নেতৃবৃন্দ। এবং আমি আপনাকে নিশ্চিত করে বলছি, ছাত্রলীগের সাবেক কমিটির নেতৃবৃন্দই মূলত চায় যে ক্যাম্পাসগুলোতে যেন ছাত্র রাজনীতি যেন না থাকে, তাহলে তারা দিব্যি হলে অবস্থান করতে পারবে এবং তারা ভবিষ্যতের জন্য
যেখানে শেখ হাসিনা স্বপ্ন দেখে আবারও প্রতিবিপ্লব করবে, আওয়ামী লীগ স্বপ্ন দেখে যে তাদের মনে হয় বিচার হবে না, তারা আবারও বাংলাদেশের কোনো না কোনো প্রক্রিয়ায় ফিরে আসবে তাদের প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায়, ছাত্রলীগও সেই স্বপ্ন দেখে যে আমরা আমাদের মতো করে হলগুলোতে অবস্থান করে আমরা আমাদের সাংগঠনিক স্ট্রাকচার আবার গোপনে ঠিক করেই করব। তো তাদের মূল এজেন্ডাই হলো ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি না থাকে, হল পর্যায়ে না জানা থাকে, এবং গুণগত পরিবর্তন করেও যেন ছাত্র রাজনীতি না জানা থাকে, তাহলে তাদের সুবিধা। দ্বিতীয়ত, এর নেপথ্যে আরও হয়তো গোপন কোনো সংগঠন রয়েছে যারা বিগত সময়ে ছাত্রলীগের আড়ালে তারা তাদের সংগঠনের কার্যক্রম চালাইছে বলে তারা নিজেরাই স্বীকার করছে, তাদের একটা ইন্ধন এখানে রয়েছে বলে আমরা প্রতীয়মান হচ্ছে। অর্থাৎ এখন আমরা ষড়যন্ত্র থেকে বের হতে পারিনি, ছাত্র রাজনীতির ষড়যন্ত্র বের হতে পারিনি। আশা করছি ছাত্রদল ইতিবাচক মানসিকতা রাজনীতি করে যাচ্ছে। আমাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে খুব শীঘ্রই সাধারণ শিক্ষার্থীদের আস্থা ও ভরসার এবং জনপ্রিয় সংগঠন হিসেবে ছাত্রদল এককভাবে নেতৃত্ব দেবে এই দেশের। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবের অবস্থান এবং যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকা এবং অবস্থান এই ক্যাম্পাসে রাজনীতি বন্ধ নিয়ে এবং তাদের ভবিষ্যতে অভ্যন্তরীণভাবে দলের সংস্কার নিয়ে। রাজনৈতিক দলগুলোর যেমন সংস্কার দরকার, তেমনি ক্যাম্পাসে ছাত্র রাজনীতিরও দরকার সংস্কার, তেমনটি বলেছিলেন মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব, সভাপতি বাংলাদেশ ছাত্রদল। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নুসরাত জাহান জেরি। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো প্রসঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায়।